দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলা ফাউন্ডেশনের নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে গতকাল প্রধান উপদেষ্টার সাথে 14 দলের বৈঠক হয়েছে। এর আগে বিএনপি, জামাত এবং অন্যান্য নেতাদের সাথেও ধারাবাহিক বৈঠক করেছে। যখনই কোনো সংকট সামনে আসে তখনই আমরা দেখি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে বসেন, আলোচনা করেন। তো কালকে যেটি হলো সেটা হলো 12 দলের দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের বৈঠকে এই কথা নিশ্চিত করেছেন যে আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। শুনতে চাই আপনার কাছ থেকে এই কথায় আপনাদের আস্থা কতটুকু, বা আপনারা দল হিসেবে আপনারা কি ভাবছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক রাজ্জাকি ভাই, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। শুনেন, নির্বাচন তো হতেই হবে। নির্বাচন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আর কোনো বিকল্প আছে বলে মনে করছি না। আমি বিশ্বাস করি নির্বাচন যদি হয়ে যেত, আমরা এই কথা বললেই কেউ কেউ অনেকের গায়ে জ্বর উঠে যায়, মানে একটা গাত্রদাহ শুরু হয়ে যায়। আরে নির্বাচন কেন হবে? নির্বাচন হওয়ার জন্য কি হয়েছে নাকি? এই অভ্যুত্থান বা বিপ্লব হইল নাকি? কাদের গাত্রদাহ না আছে? আপনি তো দেখেন, প্রতিনিয়ত দেখেন। নাম বললে তিক্ততা না বাড়াই, আর যদি বলেন তো বলবো, বাধ্য হয়ে, কোনো অসুবিধা নাই। রিমান্ডে যদি নিতে চান বলে ফেলবো, না কোনো অসুবিধা নেই। না, কারা নির্বাচনের বিরুদ্ধে বলে বা নির্বাচনকে মানে ছলে বলে কৌশলে না, নির্বাচন তো আমরা চাই, কিন্তু কিন্তু এটা, কিন্তু ওটা, এই যে কিন্তু, বা এইটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচনে যাবে না, 5 বছরের আগে মুখেই আনা যাবে না নির্বাচনের কথা, 10 বছরের আগে প্রশ্নই আসে না, বিচার হইতে হবে, এই সংস্কার হইতে হবে, সংস্কারের একেবারে শেষটুকু পর্যন্ত হইতে হবে, তারপরে নির্বাচন হবে, সেটা 41 সাল হোক আর কিয়ামত হোক। এই যে বাস্তবতাগুলো, এই বাস্তবতার কারণে বাংলাদেশ একটা ভার্নারেবল সিচুয়েশনে চলে গেছে। এবং আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে যে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, সেই ফ্যাসিবাদ আবার মাথা চেরা দিয়ে উঠবার চেষ্টা করেছে কেউ কেউ। মানে ফ্যাসিবাদী শক্তি বা বাকশালী যে আওয়ামীদের শক্তি, তাদের যে ইস্টাবলিশমেন্ট বা তাদের যে শেকড়, এটাকে খুবই হালকা করে দেখছে। যারা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাহীন তারা হালকা করে দেখছিল। এবং এই হালকা এবং এই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে এই কারণে বিভাজন তৈরি হয়েছে। কারো কারোর মধ্যে ধারণা তো হয়েছে আওয়ামী লীগ একটা অপশক্তি, বিদায় তো নিয়েছেই, সাথে সাথে বিএনপি কেউ যদি চাঁদাবাজি এইটা সেটা তকমা দিয়ে বিদায় করে দেওয়া যায়, তাহলে আমরাই তো মগের সম্রাট। এই মগের সম্রাট এই অভিযোগ করতে চায়, হ্যাঁ বলেন, যে বিএনপি ছত্রছায়ায় এই পরাজিত শক্তি আবার সুযোগ নিচ্ছে। এই অভিযোগ পাল্টা অভিযোগ অসংখ্য আছে। হ্যাঁ, অভিযোগের তো কোনো শেষ নাই, অভিযোগ করাই যায়। কিন্তু বাস্তবতা কি তাই? বিএনপির ছত্রছায়া কিভাবে, কোথায় কিভাবে হলো, সেটা যদি আপনি ব্যাখ্যা করেন। বিএনপি শোনেন, বাংলাদেশের রাজনীতিতে জন্মের পর থেকে আওয়ামী লীগের দ্বারা ভারতের যারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, যত রক্তপাত হয়েছে, যত বিএনপি ক্ষমতায় যেত বিগত দিনে 2 বার কমপক্ষে, এই 2 টার্মে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমার নেত্রীকে একটা জীবন সংকটাপন্ন অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ বলেন শহীদ জিয়ার হত্যাকাণ্ডের সাথেও এই আধিপত্যবাদী শক্তি বা এই আওয়ামী লীগ বা তাদের বিদেশি প্রভুরা জড়িত। তো বিএনপি যদি মায়ের কাছে মাসির বাড়ির গল্প যদি আপনি করেন, বিএনপির সাথে ভারতের সখ্যতা হয়ে গেছে, কি ভারতের সুরে বিএনপি কথা বলছে, বা আওয়ামী লীগকে বিএনপি প্রমোট করতে চায়, এই বক্তব্য যদি কেউ বলতে পারে, বলার জন্য তো ট্যাক্স লাগে না কথা বলার জন্য, কিন্তু বাস্তবতা, সময়, কারণ মানে সবকিছু মিলিয়ে হতে পারে হয় কোনোদিন এমন কোনো ইকুয়েশনে বিএনপি যাচ্ছে কিনা, যেহেতু বিএনপি দল হিসেবে বিএনপি তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সমর্থক কর্মী এরা তো আছে, সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি কিছু ভোট টানা যায়। না, বিএনপির এত দেউলিয়াত্ব নাই বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি খুব
মানে বিএনপির দুর্ভাগ্য যে বিএনপি উইদাউট আওয়ামী লীগ বাদ দিলে বিএনপিকে বিট করার মতো বাংলাদেশের বিগত দিনের ইতিহাসও বলে না, বাংলাদেশের সমাজ রাজনৈতিক বাস্তবতাও বলে না যে বিএনপি। আমরা এখন মানে সত্যিকার অর্থেই একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল থাকার প্রয়োজন আছে বাংলাদেশে, শক্তিশালী বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল। আমরা আশা করেছিলাম যে এনসিপি তরুণদের দল তারা উঠে আসবে, কিন্তু আমরা আশা হতো যে তারা উঠে আসতে পারছে না। বাট এটাও বাংলাদেশের গণতন্ত্রের কিন্তু একটা সংকট যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো, নির্বাচনে ফাইট করার মতো বিএনপিকে যদি কোনো শক্তি না থাকে সেটা ভালো কথা হয় না আর কি, কিন্তু বাস্তবতা তাই হচ্ছে আর কি। তাই হচ্ছে আমার মনে হয়। আমি একটু যাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, একই কথা একটু শুনতে চাই যে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের কথা বলেছেন মোস্তফা জামাল হায়দার যে 4-5 দিনের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে আগামী 5ই আগস্ট শেখ হাসিনার যেদিন উনি পালিয়ে গেলেন সেদিন হয়তোবা কেউ কেউ বলছেন যে চিফ অ্যাডভাইজার হয়তো জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিতে পারেন এবং সে সময় হয়তোবা এই নির্বাচনী রোডম্যাপ আসতেও পারে। আপনি কিভাবে দেখছেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার আলোচক, দীর্ঘদিনের পুরনো আলোচক, একসাথে অনেক টকশো করছি আমরা। আসলে ব্যক্তিগতভাবে আমরা যে টকশোগুলো করি, যেমন বাবুল ভাই টকশো করার মানে কি, সে একটা বার্তা দিতে চাচ্ছে জি তার দলের পক্ষে দেখ কিংবা দেশের সার্বিক পরিস্থিতি দেখে। একইভাবে আমরাও সেই বার্তা দিই। খারাপ লাগে যখন বাবুল ভাইকে বিরুদ্ধে কথা গেল, দেখা গেল কমেন্ট শুরু হয়ে গেল। পক্ষে বিপক্ষে তো থাকবেই, হ্যাঁ থাকুক, মত তো থাকবেই। যেমন এই যে আপনি যেটা বললেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ আসা, এটা আমি বলি না, এটা মোস্তফা জামাল হায়দার বলেছেন সাংবাদিকদের 12টা দলের সাথে দেখা হয়েছিল, প্রধান উপদেষ্টা, সেখান থেকেই কথাটা আসছে। জি, এবং যদি তারিখ দেন উনি তারিখ দেন, আমরা তো জানি না 4-5 দিনের মধ্যে আসবে কিনা, তর্কের খাতিরে ধরে নিলাম আসতেছে না। আবার যে সরকারি তরফ থেকে এখন প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, এ সম্পর্কে কিন্তু কোনো বিরূপ মত বিপক্ষে কোনো মত দেয়নি। যারা এই কথা মোস্তফা জামাল বলেছেন এবং ববি হাজ্জাজও বলেছেন, তারা সঠিক বলেনি। চিফ অ্যাডভাইজারের বক্তব্য এভাবে আসেনি, এভাবে আসছে, কোনো ব্যাখ্যাও বলে নাই, কোনো প্রতিবাদও নাই। হ্যাঁ, এই যে প্রতিবাদ নাই, যদি প্রতিবাদ না থাকে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যদি আগামী 15 দিন 1 মাসেও না আসে তারিখ, তাইলে পরে আজকে যারা বলছেন তাদের কথাটা তখন কেমন হবে বা গ্রহণযোগ্যতাটা কি হবে, কিংবা ঘোষণা করেন নাই তার পরিপ্রেক্ষিতে যদি তারা আবার বলতে থাকে যে আপনি তারিখ দেওয়ার কথা দিছিলেন, আপনি দেন নাই কেন, অন্যদের সাথে কিন্তু দেয় নাই কথাটা, এই কয়জনের সাথে, এই যে দল, তখন কিন্তু তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে মেইন স্ট্রিম থেকে। 1 2 নম্বর হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখছি যখনই কোনো ক্রাইসিস তখনই ইউনূস সাহেব বৈঠক করেন। যেমন ধরেন প্লেন ক্রাশ একটা ক্রাইসিস, তারপরে কিন্তু প্রথম 4 দলের সাথে বসলেন, বড় 4টা দল, তারপরে আবার 13 দল না 14 দল ওনাদের সাথে বসছেন, এবং জরুরি মিটিং। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মেইন স্ট্রিমের রাজনৈতিক দল কিন্তু বিএনপি। আমি মুখে গল্প যতই করি না কেন, মেইন স্ট্রিমের রাজনৈতিক দল বিএনপি। সুতরাং বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ এই সমস্ত মিটিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই। আগামী দিনের রাজনীতি, দেশের বর্তমান পরিস্থিতি, ড্রাইভিং সিটে তারা বসা, ড্রাইভিং সিটে তারা বসা। এখন এটা যদি তার টাইম হয় যে এমন যে আমি পরিস্থিতি সামাল দিলাম, তাহলে আমরা আগামী 5-7 দিন পার হইলে সেটা বুঝতে পারবো। 2 নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে নির্বাচনটা দিল বা তারিখটা যদি দেয়, দিতে হবে তাকে ফেব্রুয়ারি বা এপ্রিলের মাঝখানে কোনো তারিখ, যেহেতু এর আগে বলছে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তো এখন যদি আপনি তর্কের খাতিরে বলি কালকে 5-7 দিনের মধ্যে আমরা একটা তারিখ পেয়ে যাই, তারপরে কিন্তু 7 মাস থেকে 9 মাস নির্বাচনের দূরত্ব থাকে। ট্র্যাডিশনালি কিন্তু এরকম কখনো আমাদের হয় নাই যে 7 মাস আগে নির্বাচনের তারিখ দিচ্ছে। নির্বাচনের তারিখ এটা মোটামুটি 3 মাস বা 2 মাস এই সমস্ত সময় হয়। সেক্ষেত্রে আমি বিষয়টাকে আমার কাছে মনে হয় অনেকটা পরিস্থিতি সামাল দেওয়ার মতো হতে পারে। 1 2 আজকে আমি যেটা বুঝি ব্যক্তিগতভাবে, নির্বাচনে যারা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল, যেমন একটা কথা বলছে বাবুল ভাই যে শক্ত বিরোধী দল তো থাকা দরকার, না থাকলে কি করব, সেটা ভিন্ন কথা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু নির্বাচনটাকে তারিখটা দেওয়ার পর পরিস্থিতিটা সামাল দিতে পারবে কিনা এই সরকার, সেটা আমার একটা প্রশ্ন।
এখন আপনি বলতে পারেন কেন, কি মানে কি পরিস্থিতি হবে? আমি সেটাই বলতেছি, আমি অনুমান করছি, আমি তো গণক না। কতগুলা কথা আছে বাজারে যেগুলো আপনি এড়াইতে পারতেছেন না বা এড়ানো হয়নি। এক, জুলাই সনদের ব্যাপার রয়েছে। জুলাই সনদের ব্যাপারে হয়তো সেটা কথা হইছে 3 তারিখের মধ্যে, মানে সবাইরে খসড়া পাঠাবে। আজকেই অলরেডি পাঠিয়ে দিয়েছে, খসড়া তৈরি হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে, এটা চূড়ান্ত হবে। গেল জুলাই সনদ। জুলাই সনদের কিন্তু পক্ষে বিপক্ষে কতটা একসেপ্ট হয় না হয় সেটা একটা টার্নিং পয়েন্ট হবে। 2 আসেন সংস্কার, তারপর আসেন বিচার, এগুলো সব কিন্তু টার্নিং পয়েন্ট হবে। তারপরে আপনি আসেন অন্য দলের, এরা তো বড় ভাই, বড় দল। তারপরে মেজো ভাই যারা আছে, মেজো ভাইরা বলতেছে সংখ্যানুপাতের নির্বাচন, সংখ্যানুপাতের নির্বাচন হইলে নাকি হয়, শক্ত বিরোধী দল আসবে না। সেটা হলো, সেটা তো নির্বাচনী পদ্ধতি নিয়ে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমার তারিখ ঘোষণাতে আমার কোনো সমস্যা নেই। তারিখ ঘোষণার সাথে তো এই বিষয়গুলো এসে যাবে। এগুলো পরবর্তীতে হবে, পরবর্তীতে হবে। তার লক্ষণ, আপনি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন? এই প্রশ্ন তো কঠিন আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে। মানে কেন, কোন সংবিধানে আপনি বলেন আমারে? কোন সংবিধান? বর্তমান সংবিধানে। বর্তমান সংবিধানের সরকারে? এই সরকার কি বর্তমান সংবিধানের সরকার? আপনি বলেন, আপনি তো লয়ার। এই সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। জি, অন্তর্বর্তীকালীন সরকার। আপনি যে বর্তমান সংবিধানের কথা বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই সংবিধানে নাই। সেখানে আছে তত্ত্বাবধায়ক সরকার, সেখানে আছে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে। হাইকোর্ট থেকে কি বলছে? হ্যাঁ, তাদেরকে দায়িত্ব দেওয়া যায় অন্তর্বর্তী সরকার হিসেবে। তারপরে বঙ্গভবনে যখন আপনারা ওত দিলেন, সবাই মিলে যখন তার দায়িত্বটা দেওয়া হয়েছে, উনি ওত নিছেন কি বইলে? সংবিধানের শুনে নেন কি বলছে, বলেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কি অঙ্গীকার করিতেছি যে, তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, যেটা সংবিধানে নাই। তারপরে কি বলছেন? সংবিধান আমি সমুন্নত রাখবো। কোন সংবিধান? আমার সংবিধান। তো সেই থেকে কিন্তু আজকে পর্যন্ত সংবিধান সংস্কার, সংবিধান নিয়ে আলোচনা হইতেছে। তার মানে কি ইউনূস সাহেব এখন পর্যন্ত অলিখিত সংবিধানের উপরে আছে, কারণ উনি অন্তর্বর্তী সরকার। আপনি যদি নির্বাচন নিতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে নির্বাচন নিতে হবে, যদি আপনি ওই সংবিধানে যান। নতুবা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ওত নিছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অলিখিত সংবিধানে আছেন। এবং অলিখিত সংবিধান, ইউনূস সাহেব যা করতেছেন টোটালটাই অলিখিত। এই যে বসতেছেন আলোচনায়, এটা কোন সংবিধানের আলোকে? আপনি আইনি পেশ থেকে আপনি আপনি যেটা বললেন পরে আসবে, আমি তো সেটা এখন বলতেছি। আপনি এটা আপনি বলেন না, আপনি কোনটা দিবেন? আমার নির্বাচন করবে কে? আচ্ছা, রেটিফাই বলে একটা কথা আছে, 90-91 যে শাহাবুদ্দিনের গভর্নমেন্ট, সেটা কিভাবে হয়েছিল? 90 হইছে না? কোনো কিছু কি আটকে ছিল? নো 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 নো, তখনও তো সংবিধানে কিছু ছিল না। নো নো নো, যেটা আপনি শাহাবুদ্দিন নিয়ে করা হয়েছে সেটাও রিটেন ফর্ম হয়েছে। তারপর যখন 96-তে তত্ত্বাবধায়ক দিলেন, সেটাও রিটেন ফর্মে হয়ে নিছে, লিকুইড ফর্মে কোনোটা হয় নাই। বাংলাদেশ সংবিধান এখন অলিখিত, ইউনূস সাহেবের সংবিধান অলিখিত। বহু দেশে তো সংবিধানই নাই। এই তো তাই হয়, তাইলে আমি তো দ্বিমত করতেছি না, লিখিত সংবিধান নাই, লিখিত সংবিধান নাই বাংলাদেশে। আমি সেটা বলছি, পৃথিবী না, বাংলাদেশে আছে, ইউনূস সরকারের কাছে নাই। আপনি কথাটা বুঝতেছেন না কেন? ইউনূস সরকার তো অন্তর্বর্তীকালীন। আপনি তো এখন পেঁয়াজ দিতেছেন, বুঝতে অসুবিধা। এখন আসেন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, নির্বাচন চাইবে, এটা কোনো অপরাধ নয়। আমি একবারও অপরাধ ধরি না। আমি অপরাধ ধরবো কেন? আপনি একটা দেশে নির্বাচিত সরকার থাকতেই হবে। কিন্তু প্রশ্ন রাখলাম এইটা যে কোন সংবিধান হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাবুল ভাইয়ের কাছে আমি প্রশ্ন, আমার ঘনিষ্ঠ লোক তাই বলতেছি, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলা জিনিস দরকার, খুব জরুরি। এর ভিতরে প্রথম ম্যান্ডেটরি হল লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড যে প্রশাসন করবে, সেই প্রশাসন অতীতের 3টা নির্বাচন করছে, যে নির্বাচনগুলো বিতর্কিত, এবং যেই নির্বাচনগুলো তারা যান নাই লেভেল প্লেইং ফিল্ড ইস্যুতে। তাহলে ওনাদের এই একই প্রশাসনের আস্থা কেন? ইস্যুগুলো আপনি বলে ফেললে আমি একটু বিরতিতে যাব। আর কি কি এই আস্থা, এই প্রশাসনের তাদের আস্থাটা কিভাবে হইলো যে লেভেল প্লেইং ফিল্ড হবে, নাম্বার 1। নাম্বার 2, তারা কি তাদের সামনে একটু আগুনি বলছেন 2টা বড় দল বাংলাদেশে, আওয়ামী লীগ আর বিএনপি। তাহলে আওয়ামী লীগ নাই বইলেই কি তারা নির্বাচনের জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে যাইতেছে? আমি বলতেছি, আমার যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটার পর যে ঘটনাগুলো ঘটলো, তাতে তো অনেকগুলা টাচি ইস্যু আছে। আপনি ওনার বহু নেতা
ওনাদের বহু নেতা আয়নাগরে ছিল, ওনাদের বহু নেতা গুম হইছে, তারপরে বাংলাদেশে বহু সেনা অফিসার নিহত হইছে, আপনি শাপলা চত্বরের লোক নিহত হইছে, ক্রস ফায়ারে নিহত হইছে। এই যে জিনিসগুলো, এই সবগুলা আপনি যদি সন্নিবেশিত ইয়েতে না করেন, 24 যে আসলো, যেখানে 24-এর যে অভ্যুত্থানটা হইলো, এগুলো প্রেক্ষিত এইগুলা। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমরা আলোচনায় ছিলাম যে প্রশ্নটি রেখেছে আবু হেনা রাজ্জাকি, কিছু মৌলিক প্রশ্ন নিয়ে এসছে। আমরা যদি বলি এক ধরনের কি বলবো, ধূম্রজাল না, ধূম্রজাল না, উনি যেটা বলেছেন, যেটা হলো এক বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড, এই স্বৈরাচারের মানে প্রশাসন, এবং সর্বশেষ যেটি বলেছেন সেটি হলো আওয়ামী লীগ নাই বলে কি আপনারা নির্বাচন নিয়ে এত কি বলা যায়, এত আকাঙ্ক্ষা কিনা, খুব তাড়াহুড়া করছেন কিনা। আরো বলছে যে এই সরকারের ভিত্তি কি, কেয়ারটেকার সরকার নির্বাচন হইতে হবে, এটা লিগ্যাল ইস্যু। উনি লয়ার মানুষ, হ্যাঁ, গিট্টু লাগাই দিয়েছে, উনি ভালো বুঝে আর কি। আমরা মোটা দাগে যতটুকু জানি যে সংবিধান যেটা, সংবিধান তো মানুষের জন্য হয়, বারবার আমরা বলেছি, কোনো কিছুই অসম্ভব, এটা তো বাইবেল না, আটকে থাকে নাই, কোনো কিছুই আটকে থাকে না মানুষের প্রয়োজনে যদি হয়ে থাকে। নির্বাচনটা এখন মানুষের প্রয়োজনে। ভাই যেটা বলছে, আমরা মোটা দাগে যেটা জানি, 91-এ ধরেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের যে প্রধান হলেন, সেই সরকারের বিষয়ে সংবিধানের উল্লেখ ছিল না এই ধরনের কোনো সরকার, কিন্তু উনি হয়েছেন, হয়েছেন, এবং উনি পুরনো পদেও ফিরে গেছেন, যেটা মানে যেটা অসম্ভব, অসম্ভব একটা ব্যাপার, এবং সেটা সেই কন্ডাক্টেই উনি গিয়েছিলেন। পরে কিন্তু সেটা পরবর্তী সংসদ সেই বিষয়টাকে র্যাটিফাই করেছে, অবৈধ হয় নাই। এই যে সরকারটা, ইউনূসের যে সরকার, এটা কিন্তু অসাংবিধানিক সরকার না এই অর্থে। এখন নাম আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার, নামে কি বা আসে যায় নাকি, একটা কথা আছে সাহিত্যের ভাষায়, কথাটা একেবারে মূল্যহীন না। তো আপনি কি নাম, সুপ্রিম কোর্ট বলেছে যে একটা সংকটাপন্ন অবস্থায়, শূন্য অবস্থায়, সংবিধান তো লেখা নাই যে প্রধানমন্ত্রী পালাই যাবে এইভাবে মালবাহী বিমানে, লেখা আছে যাইতে পারে, এটা তো সংবিধানে লেখা নাই যে গণবিপ্লব হলে প্রধানমন্ত্রী এইভাবে পালাই যাইতে হবে। তো পালাই গেছে, জাতি রেতিম করে থুয়ে গেছে, আওয়ামী লীগের লোকদের রেতিম করে থুয়ে চলে গেছে, চেয়ার খালি করে থুয়ে চলে গেছে। এখন কি হবে? এখন মানুষ আত্মীয় স্বজন ছাউপুনা যা আছে দুনিয়ার ইতিহাসের নজিরবিহীন ঘটনা। খালি তাই না, আপনার ওই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতি, বাইতুল মুকাররমের প্রধান ইমাম সব নিয়ে পালাইছে। এটা একটা নজিরবিহীন ঘটনা, মানে পৃথিবীর ইতিহাস খুঁজলে যায়। এবং 300 জন পার্লামেন্ট মেম্বার একসাথে, স্পিকার, ডেপুটি স্পিকার, কে না। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো ভাই যেটা বললো যে তারা কি সরকার, কিভাবে তারা নির্বাচন দিবে। তো নির্বাচন দেওয়ার জন্য কি আর একটা তত্ত্বাবধায়ক সরকার এখন আমাদের আনবো বা আনা সম্ভব কিনা আমি জানি না। আমরা বলেছি, সুপ্রিম কোর্ট আমাদের একটা পরামর্শ দিয়েছে, আপনি সংকটে পড়লে সুপ্রিম কোর্টের কাছে যাবেন, এটা বলেছে। সংবিধানই বলেছে যে আপনি যদি সংকটে পড়েন আপনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে যাবেন। তো ওরা আমাদের পরামর্শ দিচ্ছে যে তোমরা দেখো না, তোমাদের এখন খালি, তোমাদের কেয়ারটেকারও নাই, সংবিধানে তো কেয়ারটেকার প্রভিশনও আউট, হাসিনা করে গেছে সংশোধনের মধ্যে দিয়ে, ত্রয়োদশ সংশোধনের মধ্যে দিয়ে। তাহলে এখন আমি কি শূন্যই থাকবো এরকম? তো কি একটা কিছু তো করতে হবে। তা আমরা সব জাতি, গণ অভ্যুত্থানে যারা শক্তি, প্রফেসর ইউনূস সাহেবকে ধরে আনলাম যে আপনি এখানে বসেন। তা আমি কেমনে বলবো? সুপ্রিম কোর্ট আমার পথ বাতলাই দিল যে এই আলোকে তোমরা এই দায়িত্ব বা শপথ গ্রহণ করেছেন উনি। এখন রাজ্জাকি বাইরে যেটা বলতেছে যে এটা ঠিক নাই, উনি তো ইলেকশন করার মালিক না, ইলেকশন করবে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার আমরা কই পাবো এখন? এখন পর্যন্ত তো আনেছি, কিন্তু সংবিধানে সন্নিবেশিত হয় নাই তো সেটা এখন, এবং নির্বাচন চাইছেন। তো এটা তো তাহলে একটা মহা সমস্যা দেখতেছি, ডিম আগে না মুরগি আগে, বিরাট সমস্যা। এখন তাইলে কিয়ামত পর্যন্ত আমরা মুরগি নিয়েই থাকি আর কি। তো যাই হোক, ঠিক আছে, আমি বলতেছি একটা কথা বলছেন শাহাবুদ্দিন সাহেবের কথা, 91 শাহাবুদ্দিন সাহেবের কিন্তু সাংবিধানিকভাবে সংবিধান সংশোধন করে তারপর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে সংবিধান সংশোধন? তখনকার 3 দলীয় রূপরেখা। 3 দলীয় জোট কি সংবিধান সংশোধন করার রাইট আছে? না, তারপরে তাকে পার্লামেন্ট ছাড়া সংবিধান না, পরবর্তীতে সংবিধানে পার্লামেন্ট এইটা, পরবর্তী পার্লামেন্ট এইটা বৈধ, মানে বৈধতা দিয়েছিল, চুক্তি হয়েছে। হ্যাঁ, তাহলে একই পদ্ধতিতে সেই চুক্তি আমাদের এখনো হয় নাই। না, সেটা তো হবে, হয় নাই তো। আপনি যেটা হবে তো ফিউচার টেন্স, হয় নাই, এক নম্বর আলাপ হইতেছে। আচ্ছা, ঠিক আছে, সংস্কার কমিশন, সেটা আমি বলছি কিসে হবে। আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলে দিয়েছে যে এই সরকারের রেটিফাই বা ওই যে জুলাই সনদের যে রেটিফাই, এগুলো আমরা সংসদে করব আমাদের দলের পক্ষে। আমি বলি,
এটা গেলে আপনার সেই ডকুমেন্ট লাগবে, কাগজ ফর্মে লাগবে, সেটা নাই। 2 নম্বর এই যে বাবুল ভাই যে কথাটা বললো, হাসিনা যে পালায় গেছে, সংবিধান পারমিট করে না, সে কাকে বুঝাই দিয়ে গেছে? সংবিধান তো তখনই পকেটে করে নিয়ে গেছে সে। এটা বুঝাই দেওয়ার তার সময় ছিল? নো নো নো, নিজে যাইতে পারে না, আপনি বলতেছেন বুঝাই দিয়ে দিব। আপনাকে নিয়মে থাকতে হবে। কলেজের একজন হেডমাস্টার চলে গেল, ভারপ্রাপ্ত দেয়, উনি তো সংবিধান কবর দিয়ে চলে গেছে, সংবিধান সহ চলে গেছে। আমি একটু সহজ করে দেই, ঘরে চোর ঢুকছে তো, বলছে এই চোর ঢুকছে তো, জামা এলো পুলিশ, আমার তো ডিউটি নেই এখন, মানে নিয়মের মধ্যে তো থাকতে হবে। আপনি সংবিধান নিয়ে চলে গেছেন, ওইখান থেকে সংবিধান স্টপ। যাই হোক, তারপরে আসেন, বিএনপি অলরেডি বলছে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চায়, তার গ্রাউন্ড আছে। 1 নম্বর, এনসিপি তার সৃষ্টি, এনসিপির পৃষ্ঠপোষক ইউনূস। এই অভিযোগ আকারে বলেছিল, চায় যে বিষয়টা তা না। ঠিক আছে, তো আপনি অভিযোগ উত্থাপন করার পর তারপরে আপনি নিশ্চিত, যেহেতু আপনি নির্বাচনগুলি পাশ করবেন, তাই কি আপনার নির্বাচন দাবি কি না, এই প্রশ্ন আমার ছিল। 3 নম্বর আসেন, ইউনূস সরকার নির্বাচনটা যে দিলেন, এখন আমার একটা প্রশ্ন আছে এখানে। এখনো দেয় নাই, দিবে বলে শোনা যাচ্ছে। আচ্ছা, এইবার আসেন, আপনার ডিপ্লোমেসি বা রাজনীতির একটা থিওরি আছে, শত্রু হইল আমার বন্ধু। বাবুল ভাইয়ের শত্রু যদি আপনি হন, হ্যাঁ, বাবুল ভাই আমার শত্রু, বাবুল ভাইয়ের শত্রু যদি আপনি হন, তাহলে আপনি আমার বন্ধু হবেন। শত্রু বন্ধু, এটা ডিপ্লোমেসি থিওরি, ইন্টারন্যাশনাল, আমার না। বাবুল ভাইরে তারাই দিলাম, আপনি আর আমি মিলে দুইজনে, ঠিক আছে? তো যেহেতু তারাই দিলাম, তাহলে আপনার আর আমার ইউনিটি থাকতে হবে মারাত্মক। আপনার সাথে আমার বন্ধুত্বটা মারাত্মক হবে। তাহলে এনসিপি বলেন, জামাত বলেন, আর বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, সবাই মিলে যখন শেখ হাসিনার তারাই দিল, ঠিক সেই শেখ হাসিনার শত্রু এনসিপি, ওনরাও বলতেছে এনসিপি কিচ্ছু না। জামাতের সাথে তাদের সম্পর্ক ছিল খুব সুন্দর, তাদের কিনা জোট করে ক্ষমতায় গেছে, এখন তার অ্যাবসলিউটলি জামাত বিরোধী। তাহলে এনসিপি জামাত আওয়ামী বিরোধী শক্তি। আপনারা 16 বছর টর্চার করছে আওয়ামী লীগও আপনার শত্রু। তাহলে জামাত, এনসিপি আর বিএনপির জোটটা খুব স্ট্রং হচ্ছে না কেন? যেটা আমি বারবার বলতেছি, এনসিপি, জামাত, বিএনপি যেহেতু তাদের কমন এনিমি হইল সেই স্বৈরাচার সরকার, সুতরাং এই 3টা দলের একটা মতে আসতে হবে, এটা মিলে একটা রাজনৈতিক স্টেক হোল্ডার হওয়া দরকার বাংলাদেশের বড় স্বার্থে, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড স্টেক হোল্ডার হইল এরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনী, যিনি আমাদেরকে অনেক হেল্প করছে সেই আন্দোলনের সময়, এবং উনি বলছিলেন যে নির্বাচন পর্যন্ত সরকারের পাশে আছে, থাকবে, সেও একটা বড় স্টেক হোল্ডার। তারপরে থার্ড আসেন, সরকার নিজে একটা স্টেক হোল্ডার, ইউনূস গং। তাহলে এই যে 3টে স্টেক হোল্ডার, আমি কেন বলছি এই 3টে স্টেক হোল্ডার যদি একত্র না হয়, এক জায়গায় না আসে, একটা পয়েন্টে না আসে, আপনি নির্বাচন বাংলাদেশে না হওয়ার সম্ভাবনা 99.99%, কোনো সন্দেহ নাই। এই 3টে স্টেক হোল্ডারে একত্র হইতে হবে। 1, 2, এইবার আসেন, নির্বাচন না হইলে লাভ ক্ষতিকার, সেটাও আপনাকে আমি বলছি, আমার বক্তব্য। আপনার সময় থাকলে নাকি পরে বলবো? লাভ ক্ষতিটা একটু পরে শুনি আপনার কাছ থেকে, একটু বাবুল ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। এই মূল কথা যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই স্বৈরাচার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য নাই, এবং এই অনৈক্যের আসলে মানে ইয়াটা কি, মানে কেন এই অনৈক্য আমরা দেখতে পাচ্ছি? থাকারও কোনো প্রয়োজন নাই, ঐক্য থাকবে কি কারণে? ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্য হয়েছিলাম নাকি? সমস্ত শ্রেণী, পেশা, আবাল, বৃদ্ধ, বনিতার সমস্ত রাজনৈতিক দল, সেটা একটা গোল ছিল আমাদের। এখন আমাদের গোল ভিন্ন। হ্যাঁ, মানে ক্ষমতায় যাওয়া শুধু না, যার যার রাজনীতি, প্রত্যেকের ভিন্ন রাজনীতি আছে না? ক্ষমতায় যাইতেও চাইতে পারে, এটা তো দোষের কিছু না। এনসিপিও ক্ষমতায় যাইতে পারবে, নির্বাচন করবে, নির্বাচন মানে ক্ষমতায় যেতে চাওয়া। বাট ক্ষমতায় যেতে চাওয়াকে সবসময় নেতিবাচক দৃষ্টিতে কি কারণে মানুষ দেখছে বা দেখে? একটা রাজনৈতিক দলের গোল থাকে যে আমি ক্ষমতায় যাব, দেশ শাসন, দেশের মানুষের কাজ করব, জাতীয় আন্তর্জাতিক দেশকে সমৃদ্ধ করব, মর্যাদাবান করব। হতে পারে, সেটা হতে পারে ক্ষমতায় যাওয়া। এখন সামনে নির্বাচন হবে, তো আপনি ক্ষমতায় যাবেন না, আপনি ইশতেহার দিবেন, তৈরি করবেন মানুষের কাছে, সেটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি ধরেন সব দল এক হয়ে গেল, জোট করে ইলেকশন করলো, বিএনপি জামাত বিগত দিনে যেমন জোটটা ছিল, সেটা ছিল আওয়ামী লীগের প্রেক্ষাপট, আওয়ামী লীগের অবস্থান প্রেক্ষিত। এখন কি প্রেক্ষাপট সেটা? বিএনপি জামাত এনসিপি সব একজোট হয়ে ভোট করলো, সব সরকারি দল হয়ে গেল বাংলাদেশের। তো তাহলে তো বাকশালের চাইতে নিকৃষ্ট একটা ব্যাপার হয়ে যাবে নাকি? বিরোধী দল তো লাগবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি তো, তো সেটা কি হবে? তো
এটা যাতে আবার এমন পর্যায়ে না যায় যেটা ক্ষেত্র বিশেষে গিয়েছে, বিরোধিতাটা বৈরিতাটা একটা নোংরা পর্যায়ে বিদ্বেষের পর্যায়ে চলে গেছে বা যাচ্ছে, সেটা আমাদের অপরিপক্কতা আচরণে বক্তৃতায় সেটা না, আবার আমরা যে একেবারে অনৈক্য হয়ে গেছি সেটাও না, দেশের প্রশ্নে আবার আমরা এক হয়ে যাই। আপনি দেখেছেন বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিবেশ তৈরি হয়েছে বারবার এখানে, বা আধিপত্যবাদী শক্তির নানান ষড়যন্ত্র, তখনও আবার আমরা কিন্তু এক কাতারে দাঁড়াই গেছি। এটা হলো আমাদের একটা ইন্টারেস্ট, হলো দেশ এবং আমাদের সার্বভৌমত্ব, সেই জায়গাটা আছে। এর বাইরে যে অনৈক্যটা, এটা আপনি অপ্রত্যাশিত কোনো কিছু আপনি মনে করবেন না, এটা হওয়ারও প্রয়োজন আছে। তবে এটা যাতে অসুস্থ নোংরামির পর্যায়ে কোনো কিছু না যায়, ব্যক্তি বিদ্বেষের পর্যায়ে না যায়, যাতে করে ফ্যাসিবাদী শক্তি আবার এখানে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। বাট ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের জাতীয়তাবোধের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, ইন্ডিয়ান আগ্রাসনের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এটা আপনি দেখে দেখেন এবং প্রমাণও পেয়েছেন নিশ্চয়ই। জি, তিনটা স্টেক হোল্ডারের কথা বলছিলেন, আর্মি, বিএনপি আর জামাত। না, জামাত বলে নেই। বিএনপি, এনসিপি, জামাত নিয়ে একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক, এই তিনটা স্টেক হোল্ডারের যদি সমন্বয় না হয় নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। ইলেকশন তো ধরেন রাজনৈতিক দল হিসেবে ওই যে যেটা বললেন বিএনপি নেতৃত্বে এনসিপি, জামাত, তো তারা তো রাজনৈতিক দল, তারা তো নির্বাচন করবে, নির্বাচনের তারিখ দিবে সরকার। আর সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই দেওয়া উচিত। মানে রাজ্জাকি ভাইয়ের এই কথার সাথে আমি একটু মিলে নিতে চাই। সেটা হচ্ছে যে এই যে আপনারা তিনজন বা তিনটি দলের তিনটি দল মিলে একটা বলছে, ওই তো তিনটি দল মিলে একটা যে স্টেক হোল্ডারের কথা বলছে, এই তিনটি দলের মধ্যে কিন্তু তিন ধরনের সুর আমরা দেখতে পাই। বিএনপি খুবই নির্বাচনমুখী, নির্বাচনের জন্য এক ধরনের আকাঙ্ক্ষা, তার তাড়াহুড়া আছে। জামাত বলতেছে তাড়াহুড়া কেন দেখলে, আমি বলছি আর কি যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে। আবার এনসিপি বলতেছে এই কাজগুলো শেষ না করে হবে না। তো সেই তিন দলের যেই সেন্টিমেন্ট এক জায়গায় নিয়ে আসা নির্বাচনের দিকে, সেটি তো হচ্ছে না। শোনেন, এগুলা নানানজন নানানভাবে, নানান বিদেশি শক্তি, প্রধান উপদেষ্টা নিজে এই কথাগুলো আমরা বারবার বলেছি যে নির্বাচন না হলে অস্থিতিশীলতা বাড়বে, আমার দেশটার ক্ষতি হবে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকে বলছে যে নির্বাচন যত প্রলম্বিত হবে সংকট তত ঘনীভূত হবে। হচ্ছে তো তিনটি স্টেক হোল্ডারের কথা বলা হয়েছে, যে বিএনপি, জামাত, এনসিপি, সেনাবাহিনী, ইউনুস গং, এই তিনটি স্টেক হোল্ডার যদি নির্বাচনের প্রশ্নে একমত হতে না পারে, তাহলে আবু হেনা রাজ্জাকি বলেছে 99.9% নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, যারা নির্বাচন, তো খুব সহজ কথা, আমি নির্বাচনের স্টেক হোল্ডার পার্ট, হ্যাঁ, আমি যদি নির্বাচন না করি, ইলেকশন কমিশন সরকার কারে নিয়ে নির্বাচন করবে, বা আর্মিও যদি না চায়, তারা গুরুত্বপূর্ণ পার্ট। একমত হওয়া যে এই, আচ্ছা ঠিক, আমি ওইটাই বলছি, যদি আমরা নির্বাচন না করতে চাই, একমত না হই, চিফ অ্যাডভাইজার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়, অথবা আমি চাইলাম সরকার যদি না দিল, হ্যাঁ, বা আর্মি সহযোগিতা না করলো, উল্টা করলো, হবে না নির্বাচন, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ সংকটে পড়বে, আপনি বিপদে পড়বেন। আমি যে নির্বাচন করতে চাইলাম না, আমি বিপদে পড়বো, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, মাচ্ছর ন্যায় শুরু হবে, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এখন আমি ইলেকশনের পার্ট, অংশীজন, আমার জন্য ইলেকশন, আমি যদি আমি ভোট করবো না, তাহলে কারে নিয়ে ভোট হবে? বাস্তবতা তো। বা ভোট যিনি দিবেন, ইলেকশন কমিশন বা সরকার, তারা যদি ভোট না দেন, তাহলে মাচ্ছন্যায় হবে। বা আর্মি যদি বাধা দেয়, একমত না হয়, তাহলে একটা নতুন পরিস্থিতি, সংকট তৈরি হবে। এটা তো পাগলেও বুঝে। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বাবুল ভাই খুব ভালো কথা বলছে। আপনি এটি তো বলবেনই, এর সাথে বলছিলেন যদি নির্বাচন না হয় কার লাভ কার ক্ষতি, সেটাই বলছি। বাবুল ভাই যেটা বলছে, ধরেন নির্বাচন হইল না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম কোনো কারণে নির্বাচন হইল না, ইউনূস সাহেব চলে গেল, কারণ ইউনূস সাহেব চলে যাবে। আপনি যদি নির্বাচন না দিতে পারে, এক নম্বর একদম উনি চলে যাবে, এ ব্যাপারে ওনার কোনো ডাউট নাই। কেন ডাউট নেই সেটা বলি। নাম্বার ওয়ান, ইউনূস আব্দুল্লাহ মার্কা নির্বাচন দিবেন না, রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিবেন না, নুরুল হুদা মার্কা নির্বাচন দিবেন না, তাহলে তো গয়রা হইল, সে একই জিনিস হইল। ওটা উনি দিবেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন। মাই চ্যালেঞ্জ, উনি এই নির্বাচনে যাবেন না। না, সেটি উনি না চাইলে কি, না, উনি চলে যাবে, আমি নির্বাচন দিতে পারলাম না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বাবুল একটা কথা বলছে, নির্বাচন না হলে সংকট হবে। স্বাভাবিক, নির্বাচন তো হইতে হবে, কিন্তু কোন নির্বাচন? সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য,
গণতান্ত্রিক বলতে যা বুঝায় লেভেল সব ঠিক থেকে যে নির্বাচন সেইটা দরকার, নাইলে এই নির্বাচন এই রকিবউদ্দিন মার্কায় হবে না, আব্দুল আল মার্কায় হবে না। 3 নম্বর হলো বলছেন ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে নির্বাচন না হইলে। আপনি ইউনূস সাহেবের যাওয়ার পন্থা 2টা পথ, একটা হইলো নির্বাচন হইলে তাহলে ক্ষমতা বুঝাই দিয়ে উনি চলে যাবেন, আর যদি নির্বাচন না হয় যেটা বললাম 3টে স্টেক হোল্ডার, তাহলে পরিস্থিতি ভালো থাকবে না, তাহলে ইউনূস সাহেব চলে যাবেন। চলে গেলে XYZ যেই আসুক সেই ব্যাখ্যা পরে। ফেসিবাদের সুবিধাটা কি? ফেসিবাদের জটিলতা কিন্তু নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি হবে, আওয়ামী লীগের প্রশাসন আগামী 30 বছর আওয়ামী লীগের জিকির করবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আগামী 30 বছর আওয়ামী লীগের জিকির করবে। সুতরাং কালকে তারা নির্বাচিত হয়ে আসলে আওয়ামী লীগের জন্য প্রবলেম কোনটা, যে তার 2টা লড়াই করতে হবে। একটা লড়াই বিএনপিরে সরাইতে হবে, তারপরে আসতে হবে। আর যদি নির্বাচন বাতিল হয়ে যায়, ইউনূস সাহেব চলে যায়, তাহলে তৃতীয় ব্যক্তি যেই ঢুকুক, ওই প্রশাসনের থেকে যেই আসুক, তিনি আওয়ামী লীগের লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সুতরাং নির্বাচন যদি নাও হয় তাইলে আওয়ামী লীগের লাভ, আর নির্বাচন যদি হয় তাহলে তার একটু পরোক্ষ একটু বেগ পাইতে হবে, কারণ তার আর একটা ফাইট করতে হবে, কারণ এই প্রশাসন 30 বছর জিকির করবে। সুতরাং তারা যদি মনে করেন একটা ভালো নির্বাচন নিতে হইলে, আমার কাছে মনে হয় সেই সুযোগ তাদেরকে দিতে হবে, তাদের কোমর অনেক বেশি শক্ত করতে হবে। আজকে যেটা আমরা মনে করতেছেন এই প্রশাসন আগামী 30 বছর, কারণ আপনি লম্বা সময় বলা যাবে না। এক একটা আমলারা যে সুবিধা শেখ হাসিনা দিয়ে গেছে বিগত দিনে, এটা আপনার কল্পনাও করতে পারবেন, অন্য আমার মনে হয় না জানে। না বিএনপিও দেবে ওরকম সুবিধা? বিএনপি পারবেন না। আপনি কিভাবে দিবেন? উনি যা দিছে তাই তো সীমার বাইরে, উনি কোত্থেকে দিবে? পারবে না, কারণ আপনি দিয়ে রাখতে পারবেন না। কেন, যে চেইনটা গড়ছে গত 16 বছর, সেই 16 বছরের চেইন আপনি ব্রেক করতে পারবেন না। ইউনূস সাহেব যেখানে আছে, আমি ইউনূস সাহেবের আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলছি, উনি চলে গেলে কি হবে দেখেন, ইউনূস সাহেবকে সরানো একটা শক্তির কাজ, মানে একটা শক্তি চিন্তা করতে সে সরে যাক। যদি নির্বাচন না দিয়ে ইউনূস সাহেব সরে যায় কোনো কারণে, তাহলে যে শক্তিটা ইউনূস সাহেবের অপসারণ চাইছিল তারা কিন্তু গেইন করে ফেললো নির্বাচন না দিয়ে চলে গেলে। অর্থাৎ ইউনূস সাহেব তো চলে গেল, তাদের গেইন হয়ে গেল। তারপরে নির্বাচন না হইলে অন্যান্যদের অবস্থা কি হবে, সেদিকে তারা ফিরে তাকাবে না, আমি লিখে দিতে পারি। সুতরাং ওনাদের নৈতিক দায়িত্ব হইল ইউনূস সাহেব যাক, কিন্তু নির্বাচনটা নিয়ে ক্ষমতায় যাওয়া দরকার আছে, নির্বাচনটা নিয়ে ওনাদের ক্ষমতায় যাইতে হবে। নাহলে আমি বলে দিচ্ছি, ইউনূস সাহেব নির্বাচন না করে যদি চলে যায়, তাহলে তৃতীয় ব্যক্তি যারা চাইতেছে যে ইউনূস সাহেব যাওয়া জরুরি, তারা কিন্তু গেইন করে ফেললো। নির্বাচন যদি না হয় তারা পড়বে লোকসানে, তখন আফসোস করা ছাড়া কিচ্ছুই থাকবে না। সুতরাং ড্রাইভিং সিটে তারা বসে আছে, 3টা স্টেক হোল্ডারে এক ঐক্যমত দেয় না কিভাবে নির্বাচন নেবেন, সেটার জন্য টোটাল দায়িত্বটা সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দল, তাদের পুরো দায়িত্ব তাদের। শহীদুল ইসলাম বাবুল, এই কথার উপর আপনি কিছু বলার পরে আমি নিশ্চয়ই একটু ভিন্ন প্রসঙ্গে যাব। শোনেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছেন না 92 সালে? ভাই যে অনিশ্চয়তার কথা বলছে, সুদূর পরাহত বাংলাদেশের সংকট, তো ওই পাকিস্তান টিম যখন কোয়ার্টার ফাইনালে, তখন বিরাট একটা চ্যালেঞ্জ এসে গেল সামনে। নিউজিল্যান্ড এত পরিমাণ রানে, আর তার এই পরিমাণে রানে জিততে হবে, অনেক গ্যালারিতে বসে। তখন পত্রিকায় ওই লিখছিল হেডলাইন যে সমস্যার বাধা আগলানো পথ, তবুও আশায় বাধা বুক, কাপ ইমরান খানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে, এবং কাপ এসেছিল ওই বিশ্বকাপে। তো ভাই যতগুলো সমস্যার কথা বলছেন, আমি অত জটিল করে দেখতে চাই না। বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এই নির্বাচনের পক্ষে যারা বাধা হবে তারা গণশত্রুতে পরিণত হবে। দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা, নির্বাচন না হলে বাংলাদেশ যে একটা গভীর সংকটের দিকে যাবে, আবার ফ্যাসিবাদের দিকেই ধাবিত হবে, এটাও মানুষ জানে বুঝে। সুতরাং নির্বাচনের বিরুদ্ধে যেই দাঁড়াক, মানে ছলে বলে কৌশলে, এটাও মানুষ জানে। আমি মনে করি না বাংলাদেশের নির্বাচনের কোনো সংকট আছে, এবং যারা বাধা হবে তারা জানে যে তাদের জন্যই বিপদটা সবচাইতে বেশি হবে যদি নির্বাচনটা না। আমি যতটুকু মনে করি প্রফেসর ইউনূস সাহেবের যে চ্যালেঞ্জ নিয়ে আসছেন, এটা উনি কথা নাই বার্তা নাই চলে যাবেন, আমাদের একটা বুঝ দিয়ে যাবেন না মানুষকে? আমরা কি ওনাকে 1 বছর ক্ষমতায় থাকার জন্য আনছিলাম? ওনার তো আমাকে কিছু একটা বলে যেতে হবে, এটা কি ওনার জন্য সম্মানের হবে? উনি চোরের মতো চলে যাবেন দায়িত্ব নিয়ে, দায়িত্ব সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে, বা চ্যালেঞ্জের সমাধান। উনি বারবার বলেছেন আমি কোনো জান্তার নির্বাচন দেব না, এবং এটাও বলি আমি আপনাকে যে বাংলাদেশে হুদা মার্কা
রকিব মার্কা নির্বাচন সেটা তো আগামী কিয়ামত পর্যন্ত আর কেউ কোনোদিন করতে পারবে না, হবে না, সেই পথ রুদ্ধ হয়ে গেছে। অতএব এত শঙ্কিত হবার কোনো কারণ আছে বলে আমি খুব কনফিডেন্ট এবং আমি আশাবাদী। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে ইনশাল্লাহ, উৎসব মুখর পরিবেশে। জি, যদিও অ্যাডভোকেট না, উনি ক্রিকেট খেলার যে উদাহরণটা দিল সেটা হলো সে মাঠে খেলতে নাইমা পরে ওই জায়গাটায় পড়ছে, তার আগে তো পড়ে নাই। মাঠে খেলতে না, ম্যাচটা কোয়ার্টার ফাইনাল ম্যাচটা এরকমই ছিল। হ্যাঁ দেখছি, সেটা আমি জানি, এবং সেবারই কাপ নিছে, হ্যাঁ 39 বছর বয়সে, সেটা তো কোনো কিন্তু আমার বিষয়টা হচ্ছে উনিই বললেন হুদা মার্কা নির্বাচন হবে না, হ্যাঁ রকিবউদ্দিন মার্কা নির্বাচন হবে না, আর সেই নির্বাচন উনি যদি না দিতে পারেন উনি বলেন চলেন, সে বইলেই যাবে হ্যাঁ আমি পারতেছি না, ওনাদেরকে ডাকবে, ডাইকে বলবে, ডাইকেই বলবে আসেন বাবুল সাহেব বা বিএনপির লোক আওয়ামী সবাই ডাইকে বলবে আমি চলে যাচ্ছি। আপনি কি করবেন? ইনুস চলে গেল, আমি কিন্তু কথাটা বোঝার চেষ্টা করেন, ইনুস সাহেবকে আমি পছন্দ করি না, ফর এক্সাম্পল সেই ইনুস সাহেব কিন্তু চলে গেল, কিন্তু ইনুস সাহেব যাওয়ার আগে নির্বাচন আপনি যে ক্ষমতায় যাবেন সেটা যদি না হয় তাহলে ইনুস সাহেব চলে গেলে আমার কাজ হয়ে গেল, আপনার হইল কি? এইটা আমার প্রশ্ন। জি, কি করিলে কি হইবে, গণকের মতো আর কি। আমার মনে হয় আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জনাব শহীদুল ইসলাম বাবুল, আজকে এটি গতকালকের ঘটনা, চাঁদাবাজির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াদ সহ 4 জন গ্রেপ্তার হয়েছে। এই সমন্বয়ক সহ 4 জনকে আজকে 7 দিনের রিমান্ডে নিয়েছে। তো আমরা কি দেখলাম, বিএনপির বিরুদ্ধে দেখি চাঁদাবাজির অভিযোগ, এখন এনসিপির বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ, হ্যাঁ কি কি মানে কি হচ্ছে কি? শোনেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা সমাজ ব্যবস্থা, আপনি আশা করেছিলেন যে জুলাই হয়েছে, হাসিনা পালাই গেছে, আমার বাংলাদেশে আর কোনো সমস্যা কোনোদিন হবে না, কোনো অন্যায় হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো খুন হবে না, কোনো নৈরাজ্য হবে না, এটাই তো আপনারা আশা করেছেন। আমরা অন্তত ভালো কিছু আশা করেছি হবে, কিন্তু এই পুরন ঢাকায় মানে পাথর দিয়ে মানুষ মারা হবে না, হাসিনা যে পালাই গেছে, এটি একটা বিরাট অর্জন বাংলাদেশের জন্য, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এটাই একটা বৃহৎ গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি। দ্বিতীয় অ্যাচিভমেন্ট অনেকগুলো আছে, সবকিছু আমি নেতিবাচকভাবে দেখি না। বাংলাদেশে এখন আমি টকশো করে নিচে নামলে আমাকে ডিবি পুলিশ র্যাব অ্যারেস্ট করে নিয়ে যাবে না, আমি মনে করি না। আমি খুব স্বস্তি বোধ করি, আমি রাতে বাসায় ঘুমাইতে পারি। অসংখ্য মানুষ, কেউ গুম হয়ে যাচ্ছে না, হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু খুবই কম সেটা, হ্যাঁ মানবাধিকার লঙ্ঘনও হচ্ছে, হয়নি সেটাও বলবো না, কিন্তু সেটা খুবই কম বাংলাদেশে। যে যার মতো কথা বলতে পারতেছে ফ্রি স্টাইলে, যে যার মতো মত প্রকাশের কম বেশি স্বাধীনতা আছে, যদিও এর মধ্যে পক্ষপাত আছে, এই অর্জনগুলো আছে। আবার আপনি যেটা বললেন চাঁদাবাজি বহু পুরনো সংস্কৃতি বাংলাদেশের, খালি এনসিপি চাঁদাবাজি করছে কালকে ওইটা না, চাঁদাবাজি সব সময়ই হয়েছে, বিগত দিনে হয়েছে, বিএনপিও করেছে, এনসিপিও করেছে, জামাতও করে, এক একজন পীর সাহেবরাও করে, এক একজন এক একভাবে করে আর কি, উকিল সাহেবরাও করে, হ্যাঁ যেটা হক না বলে ঝুলে পড় আমি তো আছি কিন্তু মাল দে, ওইটাও আর কি। তো যাই হোক, সেটা কথা না, কথা হলো এটা বন্ধ করতে হবে। তার ফিস সবই, কেউ বলে ইয়ানত, কেউ বলে ফিস, কেউ বলে নজরানা, কেউ বলে চান্দা, কেউ বলে তদবির করে মানি, স্পিড মানি, এক একজনের ভাষা এক এক রকম। তবে বাবুল ভাই এটা একটা আমি কমপ্লিমেন্ট দেই, আমি ওনার এটাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে প্রত্যেকটা দল একে অপরকে চাঁদাবাজ বলে, তর্কের খাতিরে বলতেছি, প্রত্যেকটা দল, আমি তো আর দেখি নাই হাতে কলমে। তাহলে প্রত্যেকটা দল যখন একে অপরকে চাঁদাবাজ বলতেছে, তাহলে প্রত্যেকটা দল যদি সত্য বলে তাহলে সব দল চাঁদাবাজি করে, আর না বলতেছি, আর যদি মিথ্যা বলে তাহলে সবাই মিথ্যা বলে। কিন্তু চাঁদাবাজিটা, এটা আমি তার সাথে একমত। কেন এটা হচ্ছে? আমরা বৈধতা দিচ্ছি না। আপনি কি করবেন এতটুকু একটা ভূখণ্ডে 18 কোটি লোক, হ্যাঁ, এবং যে দল যত বেশি চাঁদাবাজি অ্যালাউ করবে তার দল তত বড় হবে। না রাজ্জাকি ভাই, জনসংখ্যার দিক থেকে 18 কোটি লোক দেখে আপনি চাঁদাবাজি করবেন, আপনি না উনি আমি চাঁদাবাজি তো উনি বলতেছে যে এইভাবে মেরে ফেলবেন, হ্যাঁ আপনি ভয়ভীতি দেখাবেন, এইটা আপনি আসেন, আপনি এই যে মব বলেন, এই যে ভয়ভীতি দিয়ে মেরে ফেলাটা বা চাঁদা চাওয়াটা একটা অপরাধ, এটা একটা মব, চাঁদা চাওয়াটা। আর যদি না দেয় তার জন্য যদি মারে, সেটা আর একটা মব, ঠিক আছে? আপনি এখন যদি একটু ভালো করে তাকান পুরো রাষ্ট্রটার দিকে, আপনি তো আপনার যে কালচার, আপনার যে অ্যাটিটিউড, এটা কিন্তু আপনার ছেলে মেয়ের ভিতরে পড়বে কম বেশি, আপনার ওয়াইফেরটা মেয়ের ছেলের মধ্যে পড়বে। আচ্ছা আমি তো রাষ্ট্র বলি একটু বলুক। আমি বলছি রাষ্ট্র যখন
ক্রস ফায়ার দেয়, এটা তো রাষ্ট্রকে অ্যালাউ করে নাই কোনো আইন। ওটা মব, রাষ্ট্রীয় মব। আপনি যখন আয়নাগরের লোক রাখেন, রাষ্ট্রীয় মব। আপনি যখন ৭৭ লোক মাখেন, রাষ্ট্রীয় মব। সার্বভৌমত্ব নষ্ট করছেন, সেনা অফিসার মরছে ৫৭ জন, সেটাও রাষ্ট্রীয় মব। এই মব যদি একটা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে চলে, সেই দেশ আপনি চাঁদাবাজি মুক্ত করতে হইলে আপনাকে সেই রকম লোকের সুযোগ দিতে হবে। এই যে বারবার আমি বলতাম, উনিই বলতেছে রকিব মার্কা নির্বাচন হবে না, নুরুলহুদা মার্কা নির্বাচন হবে না, সেই নির্বাচন যদি কালকে ঘোষণা দেয়, এর বাইরে আপনি কিভাবে যাবেন? আমাকে বুঝাইতে হবে, খালি বললে তো হবে না। কিভাবে ওভারনাইট সব উনি বলছেন সব লোক কি একবার সে ঠিক হয়ে যাবে? তাহলে এরাও কি ঠিক হয়ে গেছে? প্রশাসন ঠিক হয়ে গেছে? কালকে নির্বাচন দিলে আপনি একটা অসাধারণ নির্বাচন পাবেন। আমি বলি বাংলাদেশ, ওইটা আসতেছি ভাই, যেটা হতাশ হয়ে গেছে, আমি ভাইকে হওয়ার জন্য অনুরোধ করি যে রকিব মার্কা নির্বাচনের কথা বলছে, কেন হবে না? বাংলাদেশে ৯১ নির্বাচন হয়েছে, এই অফিসাররাই করেছে। বাংলাদেশে ৯৬ সালে নির্বাচন হয়েছে, তখন কিন্তু স্বৈরাচার ছিল না। না স্বৈরাচার তখন তো বাংলাদেশের গভর্নর পালায় নাই, পুলিশ পালায় নাই। ভাই যারা পালাবার তারা পালাই গেছে না, কেউ পালায় নাই। আমি বলি যারা পালাবার অপরাধের ধরন আছে, সরকারি চাকরি যারা পালায় নাই, এই সব সরকারি, ওনার কথা অনুযায়ী এই সবকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে নতুন আমাদের ডিসি বানাইতে হবে, নতুন এসপি বানাইতে হবে। এই সমস্যার সমাধান করতে আবার লাগবে ২০৪৪ সাল পর্যন্ত। তো ওই পর্যন্ত আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব যে কবে আমাদের ভালো ডিসি হবে, কবে আমাদের নিরপেক্ষ ডিসি হবে, তখন আমরা ভোট করব। ওইটা তো আরো বড় সমস্যা। এর মধ্য দিয়েই যার সংসারে আয় বেশি, ওই আয় দিয়েই তো তার সংসার চালাইতে হবে। এর মধ্য দিয়ে ভালো নির্বাচন, এই যে প্রশাসন সব লোক আওয়ামী লীগ হয়ে গেছে, এটাও বলা ঠিক না। আবার অনেকে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, এটাও ঠিক। তার মানে মনে প্রাণে তারা যে একেবারে সব আওয়ামী লীগের আদর্শ ধারণ করে ফেলছে, তারা ওই ২০১৮ সালে নির্বাচন করবে, আমি সেটা মোটেও মনে করি না। আমি মনে করি এই যে প্রশাসন আছে, হ্যাঁ, এর মধ্যে অনেক আওয়ামী ভূত আছে, এটাও সত্য। এই একইবার কোন শাসকের দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন, এরপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনাকে বলা হয়েছে ৪টে সিট আমি চাই আপনার জেলায় ডিসিকে, তো ওর ঘরে কয়টা রক? আপনি যদি বলেন ওর যে শাসক যে না এই ৪টে সিটে ফেয়ার ইলেকশন হবে, কে হইবার হিজ, কে জিতবে আমার জানার বিষয় না, ওর রোলই দেখবেন ভিন্ন হয়ে গেছে এক চেয়ারে বসে। আমি সেটা বলছি। আর যেটা বললাম চাঁদাবাজি নাকি যেটা বললেন, তো শোনেন, চাঁদাবাজি, হ্যাঁ চাঁদাবাজির সমস্যা আছে, কিন্তু পার্থক্যটা কি জানেন? বাংলাদেশে চাঁদাবাজি দীর্ঘদিনের পুরনো কালচার ছিল সমাজ ব্যবস্থায়। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক সমস্যাও শুধু না, এটা সামাজিকও সমস্যা। গ্রামে সালিশের দরবারে ঘুষ খাওয়ারও প্রবণতা আছে, শাশ্বত কাল থেকে আছে, মাতবররা এটা করে থাকে। তো আপনি একদিনে আপনি জুলাই পেয়েছেন বলে, হাসিনাকে তাড়াইছেন বলে সুইচ দিলেন আর সব বন্ধ হয়ে গেল, এর জন্য একটা সামাজিক বিপ্লব লাগবে আমাদের, তার জন্য সময় লাগবে। আমি তো বললাম আপনাদের বা মানুষের যে এক্সপেকটেশন সব ভালো হয়ে গেলে ভালো, সেটা আমিও প্রত্যাশা করি, কিন্তু সেটা আপনি রাতারাতি তো পারবেন না। এই যে চাঁদাবাজি, পার্থক্যটা কি হয়েছে জানেন আগের চাইতে এখনকার? পার্থক্য হয়েছে এই যে আগে চাঁদাবাজি করার কারণে কোনো সরকারি দল বা কোনো প্রভাবশালী গোষ্ঠী এইভাবে গ্রেপ্তার করে কোনোদিন রিমান্ডে কেউ নেয় নাই। আগে চাঁদাবাজির বিরুদ্ধে আপনি এইভাবে কমেন্ট করেন নাই, সোচ্চার হন নাই। আগে চাঁদাবাজি করার স্বীকারই করা হয় না রাজনৈতিক দল, এখন আমরা স্বীকার করি, এখন আমরা দায়ী নেই। এই যে আজকে এনসিপি সব কমিটি স্টপ করছে, এটা তো একটা রিফ্লেকশন, বৈষম্যবিরোধী ছাত্র, এটা তো একটা রিফ্লেকশন সমাজের। এটা কোনোদিন হয়েছে? বা বিএনপি যে এত লোককে বহিষ্কার করেছে, হ্যাঁ তিরস্কার করেছে, মামলা দিয়েছে, এটা ইজ ইট নট এ রিফ্লেকশন? এটাও একটা উন্নতি। দেখুন, আপনি সুইচ দিয়ে যদি সব একদিনে সমাধান করে ফেলতে চান, এটা আপনি পারবেন না। এটা আপনার মানে বাতুলতা আর কি, চিন্তার বাতুলতা। গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সবকিছু তো একদিনে পাল্টাতে পারে, পরিবর্তন হয়েছে, আমি অবশ্যই মনে করছি। আমাদের আবহাওয়া রাজ্যে কি সবকিছু তো একদিনে পরিবর্তন হবে না, ইট ইজ এডমিটেড। তার মানে কি? তার মানে হচ্ছেই আপনি আগে তো নির্বাচনটা যে আপনি তাহলে কোন নির্বাচন করবেন? বাবুল ভাই তো বললো যে অসাধারণ নির্বাচন হবে, সবচেয়ে সেরা নির্বাচন হবে। সেটা কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে? এখন পর্যন্ত আপনি নির্বাচনী ফর্মুলাই তো ঠিক হইল না। এক, দুই নম্বর, কিভাবে করবেন? সেই প্রশাসন, সেই আপনি বলছেন সেই একই প্রশাসন নিয়ে আমার মনে হয় এই বিষয়গুলো ক্লিয়ার। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে আজকে এই ঐক্যমত কমিশনের আলোচনায় জনাব আলী রিয়াজ কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ বলেছেন, যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং উনি আশা করছেন যে জুলাই সনদের ব্যাপারে আগামী ২-৩ দিনের মধ্যে হয়তো চূড়ান্ত হবে। আপনি কি মনে করছেন, সম্ভব? শোনেন, উনি আশা করতে পারেন, উনি তো বলছেন অলরেডি খসড়া পাঠাই দিছে। তো তাতে যদি আপনার ঐক্যমত না আসে, তারপরে কি হবে?
আপনার কি কোনো আছে আমার ব্যক্তিগতভাবে, কারণ আমরা ইতিমধ্যে যে আলামতগুলো পাইছি যে আজকে উনি বলছেন যে উনি পাঠিয়ে দিচ্ছেন খসড়া, এবং না পাঠিয়ে দেওয়ার পর সব যে ঐক্যমত্য নাও হয় রিপোর্টার তার ভিত্তিতে উনি ঘোষণাও করবেন, এরকম একটা কথা ইঙ্গিত আছে। কিন্তু আপনি যদি এতদিন বৈশাখ যখন হয় নাই, আমি মোটামুটি নিশ্চিত এবং আমি আশাবাদী না যে জুলাই সনদ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বলে, মানে ঐক্যমত্য হবে বলে আমি মনে করি না। কারণ জুলাই সনদটা কি এইটা কেউই ক্লিয়ার করে না। আমি আপনাকে আমার যতটুকু বুঝি সেটা বলে দিচ্ছি পরিষ্কার। সেটা হলো এই জুলাই সনদে যে জিনিসগুলো ঢুকবে, প্রেক্ষিত ঢুকবে, কেন হইলো, তারপরে যে কথাগুলো একটু আগে আমি বলছি, এটার ভিতরে আপনি বিডিআর হত্যা ঢুকবে, এর মধ্যে আয়নাগর ঢুকবে, ক্রস ফায়ার ঢুকবে, শাপলাত হত্যা ঢুকবে, কি কি প্রেক্ষিতে আসলো, গুম খুন সব আসবে। তা নাহলে এটা হইলো কেন, এই পরিস্থিতিতে হইলো কেন, এবং এটার পরিপ্রেক্ষিতে সংবিধান রচিত হবে এইটার আলোকে। কিন্তু সুতরাং আমি বলি রচিত হইলে পরে ইউ আর সেফ। আর আপনি যদি যে ইন্ডেমনিটি করেন, ওই ইন্ডেমনিটির মতো যে পঞ্চম সংশোধনী এগুলি নিয়ে অভিযোগ উত্থাপন করা যাবে না, এগুলাতে চলবে না। জুলাই সনদ মানে একটা পরিষ্কার সংবিধান। সুতরাং বিএনপি যেটা জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্য আছে, কিন্তু এই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে তাদের দ্বিমত আছে। না, অন্তর্ভুক্ত কোনটা, এটাকে এখন আপনি যেভাবেই নেন, পরে এটাকে আপনি ইন্ডেমনিটি মনে আছে পঞ্চম সংশোধনী যেটা, সেটা কি যে বঙ্গবন্ধু হত্যার পর যেটা করা হয়েছিল, এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করবেন না। মোস্তাক আহমেদ সাহেব করছিলেন, অর্ডিন্যান্স জারি করছেন, পরে এটা সংবিধানে ঢুকাইছেন। এখনো যদি অর্ডিন্যান্স হয়, তারপর যদি সংবিধানে একটা সংশোধনী আকারে ঢুকানো হয়, এক নম্বর হলো অর্ডিন্যান্স হিসাবে কইরা ঢুকাইতে পারবেন কিনা। আর যদি সংশোধনী ঢুকানো, এই সংশোধনী বাতিল হতে পারে যে কোনো সময়। কিন্তু আপনি যদি সংবিধান রচিত হয় এইটার আলোকে, এইটা যদি থাকে মুখবন্ধ, এইটা যদি থাকে যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপর যদি অ্যাড হয়, অ্যাড করে যদি আপনি একটা সংবিধান রচনা করেন, তখন আর এই বিষয়টা থাকবে না। ইট উইল বি অ্যাপ্রুভড। দ্যাট এই সংবিধানটাই বলে দিবে, এই সংবিধানটা হয়েছে ২৪-এর আন্দোলনের ভিত্তিতে। ওই কারণে এই জুলাই সনদ বলে এইটাকে, জুলাই চার্টার বলে এইটাকে, ওইটাকে চার্টার বলে না। এটা বললে হবে না। তো এই জন্য এইখানে ঐক্যমত্য যদি না হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি ভালো দেখছি না। আবার একটা আন্দোলনের দিক, অভ্যুত্থানের দিক বা আন্দোলনের দিক এই ছাত্র সমাজ বা ওনরাও হয়তো যাইতে বাধ্য হবেন এক সময়। জি, শহীদুল ইসলাম। না, আমি খুব আশাবাদী এই কারণে। আপনি তো আশাবাদী কেন, বাস্তবতায় তো থাকতে হবে। আমি বলি কি কারণে, অবাস্তব কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে সবকিছু পজিটিভ দিকে যাবে। এবং কিভাবে যাবে আমি বলি, বাংলাদেশের জন্মের পরে ৫৪ বছরে এই যে সংস্কার নিয়ে এত ডিপলি আলোচনা, এত এনগেজড হয়ে আলোচনা, সমস্ত রাজনৈতিক দল, এবং এতগুলো বিষয়ে একমত হওয়া, ইজ ইট এ ম্যাটার অফ জোক? কোনোদিন কেউ হয়েছে? আমি মনে হয় এটা খুব পজিটিভ দিক। দুই একটা বিষয় বেঁধে আছে, অধিকাংশ বিষয়, মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য আছে, নির্দেশনা আছে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে সেগুলো আমরা একটা চার্টার তৈরি করব, এবং বাকি যেটা থাকবে সেটা আমরা পরবর্তী রাজনৈতিক দলগুলোর জন্য মানুষকে জানিয়ে দেবো যে এটার সাথে এই দল একমত হয়েছে, এটার সাথে হয়নি। পরিষ্কার ব্যাপার। আর একমত কেন হতে হবে? সব বিষয় তাহলে তো সব একই রাজনৈতিক দল হইতো। ১০০টা বিষয় থাকলে কিন্তু একটি মৌলিক বিষয়তে একমত হতো। আমি যদি একটু আপনাকে বলি যে এখানে মানে ডক্টর আলী রিয়াজ জানিয়েছে ২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অফ ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, 7টি বিষয়ে এখনো ঐক্যমত হয়নি। কেমন? আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। বাংলাদেশের সংস্কারের 70% হলো ভাগ হইলো 100 ভাগের কেয়ারটেকার প্রভিশনকে সংবিধানে অন্তর্ভুক্ত করা পার্মানেন্টলি। সেটা তো আমি বলি একমত। সংস্কারের ৭৫ ভাগের মধ্যে নিহিত আছে আপনি ঘুরে ফিরে। এবং এই কেয়ারটেকার অধীনে যদি বারবার আপনি নির্বাচন করতে পারেন, আপনার যত সংস্কারের কথা আপনি বলছেন, যা বলছেন, এর 75% অ্যাচিভ করে ফেলবেন আপনি। আপনার বাকি থাকলো কি? বাকি পিআর, এটা কোনো ইস্যু হতে পারে না। বাকি হলো আপনার 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী আপনি হতে পারবেন না, একমত। তারপরে উচ্চ কক্ষ আপনি বাড়াবেন, একমত। তারপরে নারী সংসদ 100 না, একমত। 70 অনুচ্ছেদ আপনি উন্মুক্ত করে দিচ্ছেন, একমত। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একমত। জুডিশিয়াল কমিশন, বিচার বিভাগ পৃথকীকরণ, একমত। দুদক সংস্কার, একমত। এখন
খুচরা দুই একটা বিষয় যেটা বেঁধে আছে, এটা কি মৌলিক কোনো সমস্যা? এটা কি ইস্যু ছিল গণঅভ্যুত্থানের আগে? আমরা এটা কি বরং এটা বিএনপি তৈরি করেছিল। আমি বলছি যে 20টির মধ্যে 10টি নোট অফ ডিসেন্ট দিয়ে একমত, 7টা সেটা আলোচনাই নাই। বিষয় তো 20টা না, বিষয় হলো 125টা, তার ভিতরে 90টা 95টা একমত, বাকি কয়েকটা নেই। এখন সেটা যদি আপনি সর্ট আউট করে 125টার মধ্যে যেগুলো একমত হয় নাই, ওখানে 20টা যদি আপনি আলাদা সর্ট আউট করে বলেন যে 20টার মধ্যে 10টাই একমত হয় নাই, তাহলে আপনি 120টার মধ্যে 95টা একমত হয়েছে, এটা বলেন। আর বাকিগুলো অর্ধেক মতামত। আমরা একদম শেষ পর্যায়ে আপনার বক্তব্য শেষ করলে আমি অনুষ্ঠান শেষ করব। 100-র মধ্যে 97টা একমত হয়েছেন মনে করেন, 3টে হন নাই। কোনটা? জুলাই চার্টার, সংবিধানের সন্নিবেশিত হবে। জুলাই চার্টার একমত আমি বলতে পারি নাই। না না, যেটা যে ফর্ম এটা তো বলছি। না না না, আমি বলে দেই পরিষ্কার। জুলাই অভ্যুত্থানটা তো আপনারা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ অবশ্যই। যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেইটার আলোকে সংবিধানে হইতে হবে। এক, সেখানে যদি একমত না হন, কথার কথা বলছি আমি, সেটা একমত হইলেন না। সংস্কার বিচারের পরে নির্বাচন, সেটা একমত হইলেন না। তারপরে হলো স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন। বিচারের সাথে সংস্কারের কি সম্পর্ক? সব তো পার্থক্যগুলো আছে। বিচারের সাথে আপনি একটা আইনের মানুষ, এটা তো শাহবাগী কথাবার্তা। না 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 না, আমরা তা বলছি না যে ফাঁসি চাই, না না না, আমি ওটা বলছি বিচার হইতে হবে। না না, এই আলোচনাগুলো তো আছে। এই আলোচনাগুলো যারা দ্বিমত করবে, সেই দ্বিমত যদি করে তাহলে আপনি নির্বাচনটা কিভাবে করবেন? আমার জায়গাটা হলো ওইখানে। এবং বেসিক জায়গায় যদি দ্বিমত থাকে, 97টা মিলছে, যেটার ইম্প্যাক্ট নাই, ওই 3-5টা খুব বেসিক জায়গা, মৌলিক জায়গা। আপনি ইম্প্যাক্ট নাই কি মনে করেন? কেয়ারটেকার সরকারের প্রভিশন সবচাইতে বড় প্রবলেম। আর কেয়ারটেকার তো হাইকোর্ট দিছে, কেয়ারটেকার তো কোর্ট থেকে আসছে, হাইকোর্ট দিছে, এখনো পূর্ণাঙ্গ রায়ও দেয় নাই। সেটা আমরা রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্যমত। আমরা বলছি আপনি যে ঐক্যমত হওয়ার বেসিক জায়গাগুলো যদি একমত না হন, এটাই তো বেসিক জায়গা। এর বাইরে আর কি আছে? এই বেসিক জায়গাগুলো তো আমি বললাম। তারপরে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারে, বেসিক জায়গা। এগুলা বেসিক তো আছেই। হ্যাঁ, তো আপনি পিআর কি বেসিক জায়গা হতে পারে? আচ্ছা শুনেন বাবুল ভাই, জুলাই চার্টার কি ভাবে? জুলাই বিষয় আমি বলি আপনার বোধহয় এই আলোচনা সম্পর্কে ইনফরমেশন কম আছে। না না, জুলাইয়ের বিষয়ে পরিষ্কার 1.5 মাস আগে আমরা জমা দিয়েছি, এবং জুলাই চার্টার হবে সেই বিষয়ে বিএনপি একমত, এবং এটা সংবিধানে সংবিধিত হবে। এই বিষয়ে আমরা বলেছি যে সংবিধানে এটা থাকবে, এখানে কোনো দ্বিমত নেই। তো আমি শেষ করব। সংবিধানে থাকবা বলতে যেটা বুঝায়, এইটার আলোকে সংবিধান, অর্থাৎ তাতে পটভূমি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই সংবিধানটা কেন আমার মনে হয় ওইখানে ইনক্লুড করতে হবে, সেখানে তারা ঐক্যমত্যে আসে নাই। শেষ করতে হবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।